সবাইকে আসসালামু আলাইকুম। ম্যাথমেটিক্স ক্লাসরুমের পক্ষ থেকে শুভেচ্ছা। তো আজকে আমরা সার্কেলের পার্ট 2 পড়ব এবং আজকে আমরা বিভিন্ন কন্ডিশনের উপর বেস করে আমরা সার্কেলের ইকুয়েশন কিভাবে বের করতে পারি সেগুলো দেখব। তো আমরা আসলে আজকে কি ব্যাপারে পড়াশোনা করব এগুলো আসলে আমরা একটু আগে দেখে নিই, তারপরে আমরা আজকের আলোচনা শুরু করব আর কি। তো আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কোনো একটা সার্কেল যদি 3টা বিন্দু দিয়ে যায় পাসিং থ্রু 3 পয়েন্টস, তখন ওই সার্কেলের ইকুয়েশনটা কি হবে, মানে 3টা পয়েন্ট আপনাকে দেওয়া থাকবে। তারপরে ব্যাসের বা ডায়ামিটারের যদি 2টা এন্ড পয়েন্ট দেওয়া থাকে তাহলে ওই সার্কেলের ইকুয়েশনটা আমরা কি করে বের করতে পারবো। তারপরে কোন একটা সার্কেল এমন কন্ডিশনে থাকবে যে একটা স্ট্রেট লাইন থাকবে বা একটা সরলরেখা থাকবে, আর একটা কি থাকবে, আর একটা বৃত্ত থাকবে। এই দুইটার পয়েন্ট অফ ইন্টারসেকশন তো হবে 2টা। তো আর একটা পয়েন্ট দেওয়া থাকবে, এরকম আলটিমেটলি 3টা পয়েন্ট দিয়ে যাবে। তো সেই ক্ষেত্রে সার্কেলের ইকুয়েশন কি হবে? অথবা 2টা সার্কেল তারা করছে, ইন্টারসেক্ট করছে বা তারা সেট করছে, তাহলে তারা 2টা পয়েন্টে সেট করবে, তাহলে আপনি 2টা পয়েন্ট পেলেন। তো আরেকটা পয়েন্ট আপনাকে দেওয়া থাকবে। তো এই 3টা পয়েন্ট দিয়ে যদি কোনো একটা সার্কেল যায়, সেই সার্কেলটার ইকুয়েশন আপনি কি করে বের করবেন। তো এই ব্যাপারগুলো নিয়ে আমরা আগে পড়াশোনা করব। তো এই জন্য আগে বোঝার চেষ্টা করব যে কোনো একটা সার্কেল ইউনিক বা অনন্য বা নির্দিষ্ট হতে হলে যে 3টা পয়েন্ট দিয়ে তাকে যাওয়া লাগবে, বা মিনিমাম 3টা, এর থেকে বেশি হতে পারে। তো মিনিমাম 3টা পয়েন্ট দিয়ে গেলে যে একটা সার্কেল ইউনিক হয়ে যায়, তার ইকুয়েশন ইউনিক হয়ে যাবে, এই ব্যাপারটা আমরা আগে বোঝার চেষ্টা করব। তারপরে আমরা এই ইকুয়েশনগুলো কিভাবে কি বের করতে আমরা খুব সহজে বুঝে যাব। ঠিক আছে, তাহলে আমরা আমাদের আজকের আলোচনা শুরু করতে পারি। তো আমি এগুলো আগে মুছে নিই তাহলে। আচ্ছা, তো এইটা বলার আগে আমরা এইটা বলে নিই যে আপনারা এইটুকু তো কনফার্ম, তাই না? ছোটবেলা থেকেই ধরেন আপনাকে এখানে একটা বিন্দু দেওয়া আছে বা পয়েন্ট দেওয়া আছে, এখানে একটা বিন্দু দেওয়া আছে। এখন এই 2টা বিন্দুকে যদি আপনি স্কেল দিয়ে যোগ করেন, তাহলে আপনি কি এই লাইনটা ছাড়া অন্য কোনো লাইন পাবেন? আপনি তো চাইলে ভাই এরকম করে স্ট্রেট লাইন আঁকাইতে পারবেন না। আপনি চাইলে তো এরকম করে আঁকাইতে পারবেন না, ওটা তো আর স্ট্রেট লাইন হবে না, ওটা তো কার্ভ, বক্ররেখা হয়ে যাবে। তার মানে আপনি এখান থেকে বুঝতে পারলেন যে যদি 2টা বিন্দু দেওয়া থাকে, 2টা পয়েন্ট থাকলে এখান থেকে আপনি একটাই সরলরেখা আঁকতে পারবেন। তার মানে সরলরেখার ইকুয়েশনটা তখন ইউনিক হয়ে যাবে, এবং আপনি সেটা জানেন। কিন্তু ধরেন এই পয়েন্টটা যদি হইতো x1, y1, এই পয়েন্টটা যদি হইতো x2, y2, তাহলে কিন্তু আপনি সরলরেখার স্ট্রেট লাইনের ইকুয়েশনটা কেমনে লিখতেন? যে আপনি তাহলে এই 2টা পয়েন্ট দিয়ে যদি যাই, তাহলে এটা স্লোপটাকে আপনি বের করে নিলেন। ধরেন কেমনে বের করতেন? এই যে x2 - x1, ভুল বললাম, y1 - y2, x1 - x2, অথবা y2 - y1 ডিভাইড বাই x2 - x1। তাহলে আমি চিন্তা করলাম এই যে আমি স্লোপ জানি, আর সেটা এই পয়েন্ট দিয়ে যাচ্ছে অথবা এই পয়েন্ট দিয়ে যাচ্ছে, তাহলে আমি এটাকে ধরেন লিখলাম y - y1 ইজ ইকাল টু m, m এর ভ্যালুকে y1 - y2 x1 - x2 ইন্টু x - x1। এখন দেখেন এটা তো একটা সরলরেখা নির্দেশ করবে, কারণ কোনো একটা যদি সরলরেখা হয় তার এইটুকু অংশের ইকুয়েশনও যা, এইটুকু অংশের ইকুয়েশনও তাই, এইটুকু অংশের ইকুয়েশনও তাই। তার মানে সমীকরণ একটাই হবে, একটা সরলরেখার অথবা সরলরেখার যে কোনো অংশের বা কোনো একটা লাইন কিংবা লাইন সেগমেন্টের ইকুয়েশন সবসময় একই হয়। তার মানে তার স্লোপ একই থাকবে। ঠিক আছে, তো এটুকু আমরা বুঝতে পারলাম। তো এখন এখান থেকে আমরা দেখলাম যে 2টা বিন্দু দিয়ে আসলে একটা সরলরেখা আঁকানো যায় বা সরলরেখা নির্দিষ্ট হয়ে যায়। তাহলে আমার যখন 3টা বিন্দু দেওয়া থাকবে, তাহলে বৃত্ত কেমনে নির্দিষ্ট হয়ে যায় এটা আমরা বুঝতে চাচ্ছি। তো তার আগে আমরা বুঝি যে 2টা বিন্দু দেওয়া থাকলে কি বৃত্ত নির্দিষ্ট হয়? কথা হচ্ছে না। ধরেন আপনাকে এই 2টা বিন্দু দেওয়া আছে, তা আপনি মনে করতে পারেন না? ধরেন আপনি চিন্তা করেন, আপনি ধরেন তাহলে এই যে এইরকম একটা বৃত্ত আঁকলেন, কেউ চাইলে এইটাকে ব্যাস মনে করে তো একটা বৃত্ত আঁকতে পারে, ঠিক না? কেউ চাইলে ধরেন আরো একটা বড় বৃত্ত আঁকতে পারে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, ধরেন এই যে একটা বৃত্ত, কেউ চাইলে ধরেন আরো অনেক বড় বৃত্ত আঁকতে পারে, কেউ চাইলে আরো অনেক বড় বৃত্ত আঁকতে পারে, কেউ চাইলে এই যে জাস্ট এরকম একটা বৃত্ত আঁকতে পারে। এখন দেখেন এই 2টা বিন্দু দিয়ে কিন্তু চাইলে অনেকগুলা বৃত্ত আঁকানো সম্ভব। তো তার মানে 2টা বিন্দু দিয়ে বৃত্ত আসলে কি হচ্ছে না, নির্দিষ্ট করা যাচ্ছে না। কিন্তু যদি আমি 3টা বিন্দু নিয়ে নিই, তাহলে বৃত্তটা নির্দিষ্ট হয়ে যাবে। কি করে নির্দিষ্ট হবে? ধরেন আপনাকে 3টা বিন্দু দিলাম, এবং 3টা বিন্দু যদি একটা সরল রেখায় না থাকে, তাহলে 3টা বিন্দুতে আপনি কি করতে পারবেন? একটা ত্রিভুজ তৈরি করতে পারবেন নিশ্চিত।
তাহলে আপনারা ত্রিভুজ তৈরি করে ফেলেন। তার মানে তিনটা বিন্দু সরলরেখা না থাকলে এটা অবশ্যই কি তৈরি করবে? ত্রিভুজ তৈরি করবে। আর আমরা জানি প্রত্যেকটা ত্রিভুজের পরিবৃত্তের সংখ্যা একটাই, তার মানে যে কোনো ত্রিভুজের পরিবৃত্ত হবে কয়টা? একটা। এবং সে পরিবৃত্ত আঁকার নিয়ম কি? এই যে বাহু যেটা থাকবে, বাহুটাকে আপনি সমদ্বিখণ্ডক করবেন বা পারপেন্ডিকুলারলি বাইসেক্ট করবেন। এই যে এই অংশটুকু আর এই অংশটুকু ইকুয়াল হবে এবং এটা 90 ডিগ্রি হবে। সিমিলারলি এই যে এখানে কি করবেন? পারপেন্ডিকুলার বাইসেক্ট করবেন। করার পরে তারা যে পয়েন্টে মিলবে সেটা হবে পরিবৃত্তের কেন্দ্র। আর এই যে শীর্ষবিন্দুগুলো যোগ করে দিবেন, এটা হয়ে যাবে ব্যাসার্ধ। বৃত্ত হয়ে যাবে কি? ইউনিট। তার মানে আপনি এখান থেকে বুঝতে পারলেন যদি কোনো একটা ত্রিভুজের পরিবৃত্ত হয় শুধুমাত্র একটা, তার মানে তিনটা পয়েন্ট দিয়ে একটাই বৃত্ত আঁকাতে পারবেন, কারণ তিনটা পয়েন্ট দিয়ে অবশ্যই একটা ত্রিভুজ আঁকানো সম্ভব। আর কোনো একটা বৃত্তের উপরে এমন সম্ভব না যে কোনো বৃত্তের উপরে এমন কোনো তিনটা পয়েন্ট পাবেন না যারা একটা সরলরেখায় থাকবে। এটা সম্ভবই না, এটা ইম্পসিবল। যদি এটা আপনি আবিষ্কার করতে পারেন, আপনাকে গণিতে নোবেল দেওয়া হবে নতুন করে। তাহলে এইটুকু বুঝতে পারলাম যে তিনটা বিন্দু দেওয়া থাকলে একটা বৃত্ত নির্দিষ্ট হয়ে যায়। তাহলে এখন তিনটা বিন্দু দেওয়া থাকলে যদি বৃত্ত নির্দিষ্ট হয়, তাহলে ওই বৃত্তের সমীকরণ তখন কয়টা হবে? একটাই হবে। এই জন্য আপনাকে যতগুলা কন্ডিশন বলা থাকবে সেখানে কিন্তু আপনাকে তিনটা বিন্দুই আলটিমেটলি দেওয়া থাকবে, না হলে আপনি কিন্তু ইকুয়েশন বের করতে পারবেন না। এখন দেখেন, তাহলে তিনটা বিন্দু দেওয়া থাকলে আপনি কিভাবে ইকুয়েশন বের করতে পারবেন? আপনার কাছে পদ্ধতি কতগুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করি। ধরেন আপনাকে তিনটা বিন্দু দেওয়া আছে, কিরকম? x1 y1, x2 y2, x3 y3। এই তিন রকম বিন্দু দেওয়া আছে যারা একটা লাইনের উপরে পড়ে না, পড়লে তো আসলে বৃত্ত হবে না। এখন আপনাকে বলতেছে তিনটা বিন্দু দিয়ে যায় এরকম বৃত্তের সমীকরণ বের করো। তাহলে আপনার হাতে উপায় কি? আপনার হাতে উপায় আছে মেনলি তিনটা। এক নম্বর উপায়, আপনি বৃত্তের ইকুয়েশনটাকে ধরে নেন x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0। এখন এই বিন্দুগুলো তো কিছু না কিছু দেওয়া আছে, মানে কি? ধরেন হতে পারে এটা 1,2 -3,4 7,3। এইগুলো কিন্তু আমি মানে আন্দাজে নিচ্ছি আর কি, মানে এগুলো যে এক লাইনের উপরে পড়ে না আমি কিন্তু শিওর না, পড়লে হবে না। ঠিক আছে, তাহলে নতুন কোনো পয়েন্ট নিতে হবে আর কি। ধরেন এরকম তিনটা পয়েন্ট দেওয়া আছে, আমি ধরে নিলাম যে এই তিনটা পয়েন্ট আসলে একটা লাইনের উপর পড়ে না। ঠিক আছে, আর যে কোনো দুইটা তো একটা লাইনের উপর পড়বেই, কারণ দুইটা পয়েন্টে একটা সরলরেখা আঁকানো যায়। তাহলে এখন আপনি কি করতে পারবেন? আপনি যে ধরে নিলেন যে তিনটা পয়েন্টে যে বৃত্তটা যায় তার ইকুয়েশন হচ্ছে এই বেটা। তাহলে এই তিনটা পয়েন্ট দিয়ে কি ইকুয়েশনটা স্যাটিসফাই করবে না ভাই? করবে। তাহলে আপনি এখান থেকে কি লিখতে পারবেন? এই যে x1 স্কোয়ার y1 স্কোয়ার 2gx1 2fy1 প্লাস c ইজ ইকাল টু 0। আবার x2 স্কোয়ার y2 স্কোয়ার প্লাস 2gx2 2fy2 প্লাস c ইজ ইকুয়াল টু কত? 0। x1 x3 স্কোয়ার y3 স্কোয়ার 2gx3 2fy3 প্লাস c ইজ ইকুয়াল টু কত? 0। এখন ভাই দেখেন তো x1 y1 এগুলো তো একটা নির্দিষ্ট পয়েন্ট ছিল, তার মানে এটা একটা কনস্ট্যান্ট পাইছেন, এটা একটা কনস্ট্যান্ট পাইছেন, এটা একটা কি পাইছেন? কনস্ট্যান্ট পাইছেন। এই যে এইটা একটা কনস্ট্যান্ট, তার মানে মাল্টিপ্লাই একটা নাম্বার হয়ে যাবে, x2 এর সাথে 2 মাল্টিপ্লাই একটা নাম্বার হবে, x3 এর সাথে 2 মাল্টিপ্লাই একটা নাম্বার হবে। এই যে y1 এর সাথে 2 মাল্টিপ্লাই হয় নাম্বার, y2 এর সাথে 2 মাল্টিপ্লাই হয় নাম্বার, y3 এর সাথে 2 মাল্টিপ্লাই হয় নাম্বার। তার মানে এই লাইন থেকে শুধুমাত্র আপনার ভ্যারিয়েবল থাকবে হচ্ছে g f আর c, g f আর c, g f আর c। তার মানে এইটুককে ক্যালকুলেশন করে ডান পাশে আপনি ধরেন নতুন একটা ডি পাইলেন, d1, এটা d2, ধরেন এখানে আপনি d3 পাইলেন। ঠিক আছে, তো এখন দেখেন আপনি আলটিমেটলি যেটা পাইছেন, এটা নাম দিলাম ধরেন a1, এটা a2, এটা a3, এটা b1, এটা b2, এটা b3। আপনি আসলে এই জিনিস একটা পাইছেন। তো এইটা আলটিমেটলি আপনি যদি এখন এই জিএফসি কে ভ্যারিয়েবল চিন্তা করেন বা চলক চিন্তা করেন, এটা কি একটা আপনার নতুন একটা তিনটা ভ্যারিয়েবলের একটা ইকুয়েশন তৈরি হয়ে গেছে না, যেটা চ্যাপ্টার 1 ম্যাট্রিক্সে আপনি পড়ে আসছেন। তখন এইটা আপনাকে সলভ করতে হবে। এটা আপনি সলভ করলেই ক্যালকুলেটর দিয়ে চলে সলভ করতে পারেন, অথবা এটা থেকে এটা আপনি ম্যানেজ করবেন। ম্যানেজ করলে দেখেন সি ভ্যানিশ হয়ে যাবে, শুধুমাত্র জি আর এফ এর ইকুয়েশন থাকবে। আবার এটা থেকে আপনি প্রথমটা ম্যানেজ করেন, ভ্যানিশ হয়ে যাবে, জি আর এফ থাকবে। পরে জি আর এফ এর দুটো ইকুয়েশন আপনি সলভ করবেন, করলে আপনি জি আর এফ বের করে আনতে পারবেন। জি আর এফ পাবেন, সেখান থেকে সি পেয়ে যাবেন। আর এই ইকুয়েশনে আপনার আননোন ছিল তিনটাই, শুধুমাত্র জি এফ সি। তার মানে এটা হচ্ছে একটা পদ্ধতি, এই পদ্ধতিটা আপনি সলভ করে ফেলতে পারবেন। তো
এখান থেকে একটা এক্সাম্পল দিলে আপনারা খুব সহজে বুঝতে পারতেন। তাহলে আমি একটা এক্সাম্পল দিই। আচ্ছা, এই ম্যাথটা সহজ করার জন্য আমি এক্সাম্পলগুলো একটু, এই যে ধরেন দিলাম আমি কত -1 1, তারপরে এটা দিলাম ধরেন কত দেওয়া যায় 1 1 দিলাম, আরটা দিলাম ধরেন 0 -1, ঠিক আছে, এরকম 3টা পয়েন্ট দিলাম। তাহলে এখন দেখেন আপনি যদি এরকম টাইপের ইকুয়েশন চিন্তা করেন, তাহলে আপনি যদি এই পয়েন্টটা বসান তাহলে আপনি কি পাবেন? তাহলে এটা আমি মুছে দিই, হ্যাঁ, যে পয়েন্টগুলো বসাই। তাহলে এই যে এক্স এর ভ্যালু কত, প্রথমে এই পয়েন্টটা বসাচ্ছি, কারণ এই পয়েন্টটা যেহেতু সার্কেলের উপরে আমরা ধরে নিচ্ছি, তাহলে এই পয়েন্টে সার্কেলের ইকুয়েশন কি করবে, স্যাটিসফাই করবে। তাহলে 1 + 1 - 2 + 2 জি এফ সি ইজ ইকুয়াল টু কত 0। তাহলে দেখেন 1 আর 1 কত হচ্ছে, 2 হচ্ছে। তাহলে এখান থেকে আপনি কি লিখতে পারেন, আপনি লিখতে পারেন -2g, মাইনাস আমি কমন নিয়ে নিলাম, আচ্ছা, তাহলে 2g - 2f - c ইজ ইকুয়াল টু কত লেখা যায়, ওই পাশে গেলে -2 + 2। তাহলে এটা 1 নম্বর ইকুয়েশন পাইলেন। পরে এই পয়েন্টটা যদি বসান তাহলে আপনি কত পাচ্ছেন, 1 + 1 + 2g + 2f + c ইজ ইকুয়াল টু কত 0। তাহলে এই 2কে আপনি ডান পাশে পাঠিয়ে দেন, পাচ্ছেন কত -2। 2 নম্বর, আপনি যদি এই পয়েন্টটা বসান, এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু -1, তাহলে এক্স এর ভ্যালু 0 হলে এক্স এর টার্মগুলো সব 0 হয়ে যাবে। তাহলে এটা 0, এটা 1, এক্স আছে 0, তাহলে এখানে পাচ্ছি আমি 2f + c ইজ ইকুয়াল টু কত 0, বা এখান থেকে পাই 2f + c ইজ ইকুয়াল টু কত -1। এটা 3 নম্বর ইকুয়েশন। এখন দেখেন এই যে 3 নম্বর ইকুয়েশনে 2f + c ইজ ইকুয়াল টু -1, 2 নম্বর ইকুয়েশনে দেখেন এটা আছে, আপনি এটা থেকে এটা বাদ দিয়ে দিলে দেখেন সি সি কাটা চলে যায়, তাহলে এটা জি আর এফ এর একটা ইকুয়েশন তৈরি হয়ে যায়। আবার এটার সাথে যদি আপনি 1 নম্বরের কম্পেয়ার করেন বা 1 আর 2 যদি মাইনাস করেন, তাও দেখেন জি আর এফ এর তৈরি হয়ে যায়। তার মানে 2 ভেরিয়েবলের একটা ইকুয়েশন পাইলেন জি আর এফ এর। এটাকে আপনি কয়েকটা পদ্ধতি আছে সলভ করার, আপনি এলিমিনেশন করেন, আপনি ক্রস মাল্টিপ্লিকেশন করেন, আপনি সাবস্টিটিউশন করেন, মানে প্রতিস্থাপন, বর্জ্য গুণন, বা আপনার যেটা ভালো লাগে সেই মেথডে আপনি কিন্তু এটা সলভ করে বের করে ফেলতে পারবেন। যখন আপনারা জিএফসি এর 3টা ইকুয়েশন পেয়ে যাবেন, তো সেটা আপনারা এই যে চ্যাপ্টার 1 ম্যাট্রিক্সের মধ্যে পড়ে আসছিলেন, যে এরকম যদি 3টা চলক থাকে এবং 3টা ইকুয়েশন থাকে, তো এটাকে বলা হচ্ছে একটা সিস্টেম অফ ইকুয়েশন। তো এটাকে ক্রেমার্স রুল দিয়ে আপনি সলভ করতে পারবেন, একটা উপায়। 2 নম্বর উপায় হচ্ছে কি, আপনি ক্যালকুলেটর দিয়ে সলভ করতে পারবেন। আর 3 নম্বর উপায় হচ্ছে আপনি এটা থেকে এটা মাইনাস করলে এই যে কনস্ট্যান্টগুলো ভ্যানিশ হয়ে এটা হচ্ছে শুধু এক্স আর ওয়াই এর একটা ইকুয়েশন তৈরি হয়ে যাবে। হওয়ার পরে আবার এইটা থেকে এটা মাইনাস করবেন, করলেও দেখবেন এই যে কনস্ট্যান্টগুলো বাদ চলে যাবে সামহাও, মানে এটা একটা ভ্যারিয়েবল, কিন্তু এখানে তো আপনার শুধুমাত্র এই যে এইটাকে তখন আপনার কোন ফর্মে চলে যাচ্ছে, এগুলা চলে যাচ্ছে এই যে এক্স গুলা হয়ে যাচ্ছে আপনার জি, ঠিক আছে, এক্স গুলো হয়ে যাচ্ছে কত জি, এগুলো হয়ে যাচ্ছে কত জি, ওয়াই গুলো হয়ে যাচ্ছে আমার কত এফ, ওয়াই গুলো হয়ে যাচ্ছে আপনার এফ, আর এই কনস্ট্যান্টগুলো হয়ে যাচ্ছে সবাই সি। তার মানে দেখেন, তাহলে এই যে আপনি এটার নাম দেন 1 নম্বর, এটার নাম দেন 2 নম্বর, এটার নাম দেন আপনি 3 নম্বর। আপনি দেখেন 1 আর 3 আপনি মাইনাস করেন, দেখেন এই সি আর এই সি ভ্যানিশ হয়ে শুধুমাত্র জি আর এফ এর ইকুয়েশন হয়ে যাচ্ছে। আবার আপনি এক কাজ করেন, 1 আর আপনি 2 মাইনাস করেন, 1 থেকে 2 মাইনাস করেন, অথবা 2 থেকে 3 মাইনাস করেন, তাহলে দেখেন সিসি ভ্যানিশ হয়ে জি আর এফ এর ইকুয়েশন হয়ে যাচ্ছে। তো তখন তো এটা 2 ভেরিয়েবলে কনভার্ট হয়ে গেছে, তখন সেটা আপনি সলভ করে ফেলবেন, ভ্যালুগুলো পেয়ে যাবেন। তো এটা আসলে খুব একটা বড় পদ্ধতি, হ্যাঁ। তো এটা একটা উপায় গেল। এখন সেকেন্ড অপশনটা কি হতে পারে, আপনার 3টা পয়েন্ট দেওয়া ছিল, তাহলে ভাই আমরা আবার তাহলে সেকেন্ড অপশনে যাই। তাহলে 3টা পয়েন্ট দেওয়া থাকলে আমরা সেকেন্ড রুলটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব। তার মানে আপনার দেওয়া ছিল যে x1 y1 x2 y2 x3 y3, এই 3টা বিন্দু দিয়ে যায় বা পয়েন্ট দিয়ে যায় এরকম একটা সার্কেলের ইকুয়েশন কি হবে, ঠিক আছে। তাহলে এখন আপনি চিন্তা করে নিতে পারেন, আপনি কি চিন্তা করতে পারেন, আপনি সেই আগের মতো করে চিন্তা করেন যে আমি ধরে নিলাম এই যে এটা হচ্ছে আমার সেই সার্কেলটা, এটা নাম দিয়ে দিই ভাই এ বি সি। তাহলে আপনি চিন্তা করলেন এখানে আমার এ পয়েন্ট আছে, এখানে আমার বি পয়েন্ট আছে, আর এখানে ধরলাম আমার সি পয়েন্ট আছে। তাহলে এই সার্কেলটার এখন দেখেন আপনি কিন্তু খুব শুরুতেই জানেন
যে একটা সার্কেলের ইকুয়েশন পেতে হলে আমি যদি তার কেন্দ্র বা সেন্টার যদি আমি এইচকে জেনে যাই আর তার যদি রেডিয়াস বা ব্যাসার্ধ আমি যদি এ জানতে পারি, তাহলে সেই সার্কেলের ইকুয়েশন হবে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজিক্যাল টু এই স্কোয়ার। এটা হচ্ছে আর একটা একদম বেসিক ফর্ম ছিল, আর এই ফর্মটাকে আপডেট করে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এ ফাই প্লাস সি ইজিক্যাল টু জিরোতে আমরা নিয়ে গেছিলাম। তো আমরা একটা কাজ করে নিলাম, আমি ধরে নিলাম এই সার্কেলে যেতে তিনটা পয়েন্ট আমার জানা, এটা যে কোনো কিছু হইতে পারে। তাহলে সেন্টারটাকে আমি ধরে নিই, এই সেন্টারটাকে ধরলাম আমি এইচ কমা কত এ, ঠিক আছে, এইচ কমা কে ধরলাম। আর এই তিনটা বিন্দু যেহেতু এই সার্কেলের উপরেই আছে এবং এটার যদি রেডিয়াস এ ধরি আমি, তাহলে দেখেন তো ভাই এই দূরত্বটা আমার কত হবে এ হবে, এই দূরত্বটা আমার কত হবে এ হবে, এই দূরত্বটা আমার কত হবে ভাই এ হবে। এখন এর ভ্যালু আমি আসলে জানি না, তো এর ভ্যালু আমার জানার দরকার নাই আপাতত। আমি যদি কোনোভাবে এই যে এই স্কেটা বের করে ফেলতে পারি, আর এ বি সি এগুলো তো আমার জানাই আছে, তাহলে এই স্কে থেকে আমি যে কোনো বিন্দুর দূরত্ব বার করলে আমি এ পেয়ে যাব। তার মানে আমি দেখেন এই সেন্টার পেয়ে যাব, আমি এই রেডিয়াস পেয়ে যাব, তার মানে এখানে বসাই দিলেই আমার কাজ শেষ। তো এই জন্য আমি কি করব, আমি ধরেন এই যে এই বিন্দুটা নিলাম, তাহলে এখান থেকে আমি এই যে এটা নাম দিলাম, সেন্টারটা ধরেন ও ছিল, তাহলে আমি এক কাজ করব, আমি ও এ ইজ ইকুয়াল টু আমি ও বি বের করবো একবার, আর একবার আমি করব কি ও এ ইজ ইকুয়াল টু ও সি বার করবো, ঠিক আছে। এখন ও এ ইজ ইকুয়াল টু যদি আমি ও বি বের করি তাহলে কি ঘটনা ঘটবে, তাহলে ও এ মানে কি, এ মানে এক্স ওয়ান ওয়াই ওয়ান, তাহলে এটাকে লিখতে পারবো আমি রুট ওভার এইচ মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার কে মাইনাস ওয়াই ওয়ানের হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ও বি, বি মানে কি এক্স টু ওয়াই টু, তার মানে এইচ মাইনাস এক্স টু হোল স্কোয়ার কে মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার। এখন দেখেন ভাই এক্স ওয়ান ওয়াই ওয়ান এগুলো কিন্তু ভ্যালু, এর ভ্যালু 1 2 3 4 যা ইচ্ছা তাই হতে পারবে, এক্স টু ওয়াই টু ওর সিমিলার একই কথা, এগুলো ভ্যালু। তার মানে আপনি যখন এই যে এই রুটটা তুলে দিবেন, এদিক থেকে এই রুট তুলে দিবেন, যখন ফর্মুলাতে ভেঙে দিবেন, এখানে এইচ স্কোয়ার পাবেন কে স্কোয়ার পাবেন, এইচ স্কোয়ার পাবেন কে স্কোয়ার পাবেন, কাটাকাটি চলে যাবে। তার মানে এইটা হচ্ছে এইচ আর কে এর বাম দিকে, মেন কথা হচ্ছে আলটিমেটলি এইটুকু সলভ করলে আপনি এইচ আর কে এর একটা সমীকরণ পাবেন। মানে আপনি এ এইচ প্লাস বি ওয়াই বি কে, মানে একটু ভালো করে লিখি, মানে এখান থেকে আপনি কি পাবেন, আপনি পাবেন হচ্ছে এই সার্কের একটা ইকুয়েশন পাবেন। মানে ধরেন সাপোজ এরকম এ ওয়ান এইচ প্লাস বি ওয়ান কে প্লাস সি ওয়ান ইজিক্যাল টু জিরো পাইলেন। আবার ওয়ে যদি ওয়ে ইজিক্যাল টু ও সি বসালে একইভাবে এখান থেকে আপনি এ টু এইচ বি টু কে প্লাস সি টু ইজিক্যাল টু জিরো পাবেন। তো এই দুইটা ইকুয়েশন যখন আপনি সলভ করবেন, প্রতিস্থাপন বা সাবস্টিটিউশন, ইলিমিনেশন বা অপনয়ন, ক্রস মাল্টিপ্লিকেশন বা বজ্রগুণন, যে কোনো একটা পদ্ধতি, অথবা আপনি ক্রেমার্স রুল অ্যাপ্লাই করতে পারেন, করে আপনি সলভ করলে এই স্যারকে কিন্তু আপনি আলটিমেটলি পেয়ে যাচ্ছেন। তো এইচকে যখন আপনি পেয়ে যাবেন, তো এইচকে থেকে যে কোনো বিন্দু ডিস্টেন্স আপনি বের করে ফেললে আপনি রেডিয়াসটাও পেয়ে যাবেন, সেন্টার রেডিয়াস পেয়ে গেলেন, শেষ। পদ্ধতি নম্বর 2 গেছে। এখন আমরা দেখব পদ্ধতি নম্বর 3, 3টা পয়েন্ট দেওয়া থাকলে আমরা কিভাবে বের করব। এখন পদ্ধতি নম্বর 3, সেটা আপনারা কি গেস করতে পারছেন এটা কি হইতে পারে? পদ্ধতি নম্বর 3 হচ্ছে আমরা 3টা পয়েন্টে দেওয়া থাকবে, ওই 3টা পয়েন্টে যে ত্রিভুজ আঁকানো যায় ওই ত্রিভুজের পরিবৃত্ত এঁকে দিব, তাহলে আমাদের কাজ শেষ। পরিবৃত্ত বা সার্কাম সার্কেল, ঠিক আছে। তাহলে ধরেন আপনার সেই 3টা পয়েন্ট দেওয়া ছিল, এই যে এ, 3টা পয়েন্ট কি দেওয়া ছিল, আমার এ পয়েন্ট দেওয়া ছিল এ এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, বি এক্স টু কমা ওয়াই টু, সি এক্স থ্রি কমা ওয়াই থ্রি। তো আমি চিন্তা করলাম যে এই যে আমার এই 3টা পয়েন্ট এ বি সি, আমাকে 3টা পয়েন্টে যে সার্কেল আঁকাতে চাই সেটা বের করতে বলছে, কিন্তু আমি করলাম কি 3টা পয়েন্ট আগে একটা ট্রায়াঙ্গেল আঁকলাম। তাহলে এই ট্রায়াঙ্গেলের এই 3টা পয়েন্ট দিয়ে যে সার্কেলটা যায় সেটাই আলটিমেটলি আমাকে বের করতে বলছে, এবং এই সার্কেলটা হচ্ছে এইটা। এখন এবং এই সার্কেলের ইকুয়েশন বা এই সার্কেলটা কি করে আঁকতে হবে জানি, কি করতে হয়, এই যে এই সাইডের লম্ব সমদ্বিখণ্ডক বার করতে হয় বা পারপেন্ডিকুলার বাইসেক্টর বার করতে হয়। পারপেন্ডিকুলার বাইসেক্টর মানে কি, মানে মধ্যবিন্দু দিয়ে যাবে এবং লম্ব হবে, এটা হচ্ছে পারপেন্ডিকুলার বাইসেক্টর। তাহলে এইটারও মধ্যবিন্দু দিয়ে যাবে এবং কি হবে, লম্ব হবে।
মানে এটা হচ্ছে 90 ডিগ্রি হবে আর কি। তাহলে এই যে এটা হয়ে গেছে আমার কি সেন্টার, তাহলে এই যে এইগুলো হয়ে যাবে আমার তখন রেডিয়াস বা ব্যাসার্ধ নিয়ে আমি এটা এঁকে ফেলছি। তার মানে আপনি দেখেন তাহলে সার্কাম সার্কেল বা পরিবৃত্ত কিভাবে আঁকতে হয় বেসিকটুকু আপনি বুঝলেন। তাহলে এখন আমি এই আইডিয়া দিয়ে আমি সার্কেলের ইকুয়েশন কি করে বের করব, আপনি খুব সহজে বের করতে পারবেন। আপনি কেমনে বের করতে পারবেন দেখেন, আপনার তো দরকার সেন্টার, তাহলে আপনি এ বি সি এই 3টা পয়েন্ট জানেন, আপনি যেহেতু 3টা পয়েন্ট জানেন তাহলে আপনি কি এর মিড পয়েন্টটা জানেন না? জানেন, সেটা কত? x2 প্লাস x3/2 y2 প্লাস y3/2। আপনি এটারও মিড পয়েন্ট জানেন, x1 প্লাস x3/2 1 প্লাস y3/2। তাহলে আপনি দেখেন এই যে এই পারপেন্ডিকুলার বাইসেক্টর এটার ইকুয়েশনটা আপনি জানেন, আপনি এই যে এটার পারপেন্ডিকুলার যে বাইসেক্টর এটার ইকুয়েশনটাও জানেন। তাহলে এটার নাম ধরেন দিলাম আমি 1 নম্বর লাইন, এটার নাম দিলাম আমি 2 নম্বর লাইন। তাহলে 1 নম্বর লাইন আর 2 নম্বর লাইন এই পয়েন্টে কি করছে, মিট করছে না? তাহলে এই দুইটা লাইনে যদি আপনি ছেদবিন্দু বা পয়েন্ট অফ ইন্টারসেকশন বের করে ফেলতে পারেন, যেটা সে আগের পদ্ধতিতে বের করবেন, এলিমিনেশন, সাবস্টিটিউশন বা ক্রস মাল্টিপ্লিকেশন বা ক্রেমার্স রুল দিয়ে, তাহলে তো আপনি ভাই সেন্টার পেয়ে গেলেন। তাহলে আপনি কি পেয়ে গেছেন? সেন্টার পেয়ে গেছেন। আর এই সেন্টার যখন পেয়ে যাবেন আপনি যে কোনো একটা দূরত্ব বের করে ফেলেন দুইটা পয়েন্টের, তাহলে আপনি রেডিয়াস পেয়ে গেছেন, তাহলে আপনার কাজ শেষ। তাহলে এখন আমরা এখান থেকে দেখার চেষ্টা করব দুইটা পয়েন্ট দেওয়া থাকলে পারপেন্ডিকুলার বাইসেক্টরের ইকুয়েশনটা কি করে বের করতে হয়, এবং ডিরেক্ট পারপেন্ডিকুলার বাইসেক্টরের ইকুয়েশনটা আমরা আগে বের করা শিখি, তাহলে এই ম্যাথটা আপনি খুব সহজে করে ফেলতে পারবেন। তাহলে ধরেন আমার এই যে এ বি দুইটা পয়েন্ট দেওয়া আছে, ঠিক আছে, এ বি, ধরেন এখানে আমার এ, এখানে আমার বি। তাহলে এখন এ বি আমি যোগ করলাম, এখন আমার টার্গেট হচ্ছে, তাহলে এটা মনে করলাম এ বি এর আমার মিড পয়েন্ট। তাহলে এ বি এর মিড পয়েন্টটাকে আমি চিন্তা করলাম ডি, তাহলে সে মিড পয়েন্ট হবে কত? x1 প্লাস x2/2 y1 প্লাস y2/2। আমার টার্গেট হচ্ছে এই যে এই পারপেন্ডিকুলার বাইসেক্টর মানে এই লাইনটা বের করা, ঠিক আছে। নাম দিলাম ধরেন সিডিই, এই লাইনটা আমি বের করতে চাচ্ছি। এখন এই লাইনটা হচ্ছে এবি লাইনের উপর কি পারপেন্ডিকুলার এবং এবি এর মিড পয়েন্ট দিয়ে গেছে। এখন আমরা জানি একটা লাইন যদি ধরেন এবি লাইনের আমি স্লোপ বা ঢাল যে মনে করলাম এম এবি, আর এই যে সিডি লাইনের স্লোপকে মনে করলাম এম সিডি, আর সিডি আর এবি যেহেতু পরস্পর পারপেন্ডিকুলার বা লম্ব, আমরা জানি দুইটা স্ট্রেট লাইন যদি পরস্পরের উপর লম্ব হয় তাহলে তাদের ঢাল দুইটার বা স্লোপ দুইটার মাল্টিপ্লিকেশন বা গুণফল হয় -1। তার মানে আপনি যদি এ বি এর স্লোপ জানেন তাহলে সিডি এর স্লোপ হবে কি জাস্ট -1 বাই ঢাল অফ এ বি বা স্লোপ অফ কত এ বি। এখন দেখেন আপনি এ পয়েন্টটাও জানেন, আপনি বি পয়েন্টটাও জানেন, তার মানে আপনি আলটিমেটলি সিডি লাইনের স্লোপ জানেন বা ঢাল জানেন, এবং সিডি লাইনটা কোন পয়েন্ট দিয়ে যাচ্ছে, এই পয়েন্টটা দিয়ে যাচ্ছে। তাহলে আমি ডিরেক্ট সিডি লাইনের ইকুয়েশনটা বসাই ফেলি। তাহলে ইকুয়েশন অফ সিডি বা সমীকরণ অফ সিডি হবে, বা এ বি পয়েন্টের পারপেন্ডিকুলার বাইসেক্টরের সমীকরণটা হবে এরকম, সেটা কি y মাইনাস কোন পয়েন্ট দিয়ে যাচ্ছে y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু এফ, বা সিডি লাইনের স্লোপ কি হবে, এবি লাইনের স্লোপ, এবি লাইনের স্লোপ কি হবে y1 মাইনাস y2 ডিভাইড বাই x1 মাইনাস x2, অথবা y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1। কিন্তু এটা যাবে কি উল্টায় যাচ্ছে, আবার আগে কি একটা মাইনাস আছে, তাহলে y মাইনাস y1 ইজ ইকুয়াল টু m, তার মানে এটা হবে কত m অফ সিডি, m অফ সিডি। তাহলে m অফ সিডি মানে কি -1 বাই m অফ এবি, আর m অফ এবি মানে কি, m অফ এবি মানে হচ্ছে y1 মাইনাস y2 x1 মাইনাস x2। এই যে এই পয়েন্টটা x1 y1, এইটা x2 y2, তাহলে এইটুকু তো আপনি বুঝতে পারছেন। সরি, তো তাহলে এটাকে যখন আমি উল্টায় দিব তখন এটা হয়ে যাবে কত x1 মাইনাস x2 ডিভাইডেড বাই y1 মাইনাস y2, আগে একটা কত মাইনাস, তাহলে এইটুকু মুছে আমি যেটা লিখবো সেটা হচ্ছে x1 মাইনাস x2 ডিভাইডেড বাই y1 মাইনাস y2 ইন্টু x মাইনাস x1,
তাহলে সিডি লাইনটা কোন পয়েন্ট দিয়ে যাচ্ছে? x1 প্লাস x2 ডিভাইড বাই 2। তাহলে এইটাই হচ্ছে কোনো দুইটা পয়েন্ট যদি দেওয়া থাকে x1, y1, x2, y2, তাহলে তাদের পারপেন্ডিকুলার বাইসেক্টরের ইকুয়েশন, এবং এটা আমরা বের করে ফেলি। তাহলে এখান থেকে দেখেন একটা কাজ করা যায়, এই যে y1 মাইনাস y2 দিকে মাল্টিপ্লাই হয়ে যায়। তাহলে এটা যখন এখানে মাল্টিপ্লাই করব, তাহলে এটাকে আমি কি লিখতে পারি? y1 মাইনাস y2 ইন্টু y, মানে এইটুকুনে এসে এটার সাথে মাল্টিপ্লাই করলাম, মাইনাস দিলাম। এখন দেখেন এটা y1 প্লাস y2, এটা y1 মাইনাস y2, তাহলে এটাকে দেখা যায় a প্লাস b ইন্টু a মাইনাস b, মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, আর এই টুকে এই যে হাফ হিসেবে রেখে দিলাম, এটাকে লেখা যায় y1 স্কোয়ার মাইনাস y2 স্কোয়ার ইজ ইকুয়াল টু, এই যে মাইনাস এটা পড়ে থাকলো। তাহলে দেখেন এটার সাথে x মাল্টিপ্লাই হয়, তার মানে এটাকে লিখতে পারবো x1 মাইনাস x2 ইন্টু x, এই মাইনাসটা আর এই মাইনাসটা আমি প্লাস করে দিলাম। দেখেন x1 মাইনাস x2 y1 মাইনাস y2, সরি x1 প্লাস x2, তার মানে a মাইনাস b ইন্টু a প্লাস b, তার মানে এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আর এই যে হাফ থাকলো, এই হাফকে আমি এভাবে রাখলাম, আর এই মাইনাস আর মাইনাসে কিন্তু প্লাস হয়ে গেছে আগে। তাহলে এটুকুকে আমি লিখতে পারি x1 স্কোয়ার মাইনাস x2 স্কোয়ার, এটুকু আপনারা বুঝে ফেললেন। তাহলে দেখেন এই জিনিসটাকে যদি আমি সাজায় একটু লিখি, কিভাবে লিখব? এইটুককে আমি বাম পাশে নিয়ে আসবো, আর এইটাকে আমি ডান পাশে নিয়ে চলে যাব। তাহলে এটাকে আমি এখানে লিখি, হ্যাঁ। তাহলে x1 মাইনাস x2 ইন্টু এক্স প্লাস y1 মাইনাস y2 ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু, দেখেন এটা ওইদিকে গিয়ে প্লাস হয়ে গেছে, এখানেও হাফ আছে ওখানেও হাফ আছে, তাহলে হাফটা আমি কমন নিতে পারি। তাহলে দেখেন x1 এর স্কোয়ার, এটা প্লাস, আর এটা বাম দিক থেকে ওইদিকে গেছে, মানে এই মাইনাসটা জাস্ট প্লাস হয়েছে। তাহলে এটাকে আমি ওইদিকে নিয়ে গিয়ে কি লিখতে পারি? তাহলে এই যে এটা ওইদিকে গেলে প্লাস হয়ে যাবে, তার মানে এই মাইনাসটা আমি এদিকে নিয়ে যাচ্ছি, এটাকে আমি এদিকে আনছি, লিখে গেলে এটা প্লাস হবে, হাফ হবে y1 এর স্কোয়ার মাইনাস y2 এর স্কোয়ার, আর এইটা এদিকে আসলে কি হবে? প্লাস হবে, এবং এইটা হবে x1 মাইনাস x2 ইন্টু এক্স। ঠিক আছে, তাহলে এখন দেখেন এই যে হাফটা কমন নিলে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার মাইনাস x2 স্কোয়ার মাইনাস y2 স্কোয়ার, তার মানে এইটা দাঁড়াচ্ছে আমার, কোনো যদি দুইটা পয়েন্ট দেওয়া থাকে x1 y1 x2 y2, তাহলে তার পারপেন্ডিকুলার বাইসেক্টর ইকুয়েশন। এখন এইটা আপনারা মনে রাখতে পারেন, কারণ অনেক সময় দেখা গেছে ঢাকা ইউনিভার্সিটি যে এই ইউনিট অ্যাডমিশন টেস্ট আছে, সেখানে ডিরেক্টলি আপনাকে দুটা পয়েন্ট দিয়ে বলে দেয় অনেক সময় যে এদের পারপেন্ডিকুলার বাইসেক্টর ইকুয়েশন বের করো। তো এখন অ্যাট এ টাইম আপনার এত বড় ক্যালকুলেশন করতে তো কঠিন মনে হতে পারে, তো চাইলে আপনি এই জন্য এটা মনে রাখতে পারবেন, এবং এটা মনে রাখা খুবই সহজ। যদি x1 y1 x2 y2 পয়েন্ট হয়, তাহলে তার পারপেন্ডিকুলার বাইসেক্টরের ইকুয়েশন হচ্ছে x1 মাইনাস x2 ইন্টু এক্স y1 মাইনাস y2 ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু হাফ ইন্টু x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার মাইনাস x2 স্কোয়ার মাইনাস y2 স্কোয়ার। যদিও আমি বললাম এটা মনে রাখা এতটাও সহজ না, তো আপনাদের বারবার প্র্যাকটিস করতে করতে মনে হয়ে যাবে। আর যদি ইনকেস ভুলে যান, তাহলে এটা কি করে বের করলাম এই প্রসেসটা মনে রাখবেন, তাহলে পার হয়ে যাবেন। কিন্তু এমসিকিউতে দেয় তো 40 সেকেন্ডে করতে হবে আপনাকে, তাহলে এটা পসিবল না আসলে, আপনি যদি পরীক্ষার হলে গিয়ে বুঝে বুঝে করতে চান। তো ভর্তি পরীক্ষায় আসলে এই ব্যাপারটা খুবই ইস্যু, হ্যাঁ, যে মেধাবীরা অনেক সময় ধরা খেয়ে যায়, কিন্তু পরিশ্রমীরা কখনো ধরা খায় না। তো এই জন্য ভাই এনাফ প্র্যাকটিস করতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে। তাহলে এখন ধরেন আপনাকে দুইটা পয়েন্ট দেওয়া আছে, ধরেন 3,4, আর এই পয়েন্টটা বললো 7,11, বললো যে এই দুইটা পয়েন্টের পারপেন্ডিকুলার বাইসেক্টরের ইকুয়েশন বের করো। তাহলে মনে করেন একদম নগদে আপনি বসাই দেবেন। তাহলে 3 থেকে আপনি 7 বাদ দেন, তাহলে 3 থেকে 7 বাদ দিলে কত হবে? -4, তাহলে -4x প্লাস, কারণ এটাকে আমি প্রথম পয়েন্ট চিন্তা করছি। 4 থেকে আপনি 11 বাদ দেন, তাহলে -7 -7y ইজ ইকুয়াল টু হাফ ইন্টু x1 স্কোয়ার মানে 9, x2 স্কোয়ার মানে হচ্ছে 49, মাইনাস y1 এর স্কোয়ার মানে 16, মাইনাস y2 এর স্কোয়ার 11 মানে 121। তাহলে আপনি এক কাজ করেন, মাইনাস যদি এখান থেকে কমন নেন, তাহলে 4x প্লাস 7y মাইনাস হাফ ইন্টু, এখানে ক্যালকুলেশন করেন, তাহলে দেখেন 49 আর 9 কত হয়? 18, 58। আর এই যে 121 আর 16তে কত হয়? 121 আর 16তে হয়
137, ঠিক আছে। তাহলে 137 থেকে আপনি 58 কি করবেন, মাইনাস করবেন, মাইনাস মাইনাসের ডান পাশে কত হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাকে কত দিয়ে ভাগ করবেন, 2 দিয়ে ভাগ করবেন, তাহলে করলে যা আসবে তাই। তাহলে আপনি পারপেন্ডিকুলার বাইসেক্টর যে একটা স্ট্রেট লাইন হচ্ছে এটুকু আপনি বুঝে ফেলছেন। তার মানে আপনি তাহলে ওই সার্কেলের ইকুয়েশন কি করে বের করবেন এখন তো আপনি বুঝতে পারছেন। এই যে 3টা পয়েন্ট দেওয়া আছে, এটাকে আমি মুছে দিলাম। আপনারা যদি এটা দেখতে চান আপনারা একটু এটা পজ অ্যান্ড ব্যাক করে দেখে নেবেন। তাহলে 3টা পয়েন্ট দেওয়া থাকলে আপনি যেটা করবেন, 3টা পয়েন্ট দিয়ে ধাম করে একটা ট্রায়াঙ্গেল লাগাই ফেলবেন। এ বি সি, এই পয়েন্টটা x1, y1, এটা x2, y2, এটা আমার x3, y3। তারপর যেটা করবেন, এটা পারপেন্ডিকুলার বাইসেক্টর ইকুয়েশন বের করবেন, পারপেন্ডিকুলার বাইসেক্টর ইকুয়েশন বের করবেন, তারা যে পয়েন্টে মিট করবে, এবং এটা এক লাইনে বের করবেন কারণ আপনি ইকুয়েশন এখন জানেন, ফর্মুলা জানেন, এটা এক লাইনে বের করবেন, ফর্মুলা জানেন। এই যে আপনি সেন্টার পেয়ে গেছেন, সেন্টার পেয়ে গেলে যে কোনো একটা ডিস্টেন্সের রেডিয়াস পেয়ে গেছেন, আপনার অঙ্ক শেষ। বুয়েটে ডিরেক্ট ফর্মুলা আপনি অ্যাপ্লাই করে দেবেন, কোনো সমস্যা নেই, কারণ এটা আপনি স্ট্রেট লাইন থেকে ডিরেক্ট করে আসছেন। তাহলে দেখেন 3টা পয়েন্ট যদি দেওয়া থাকে তাহলে আপনার হাতে স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করার পদ্ধতি হচ্ছে 3টা। এটাকে তো গেল 3টা, এখনো আপনার হাতে 2টা পদ্ধতি আছে, ঠিক আছে। এখন আপনার হাতে 2টা না, অ্যাকচুয়ালি এখনো 2টা পদ্ধতি আপনার হাতে আছে। তার মানে 5টা পদ্ধতিতে আপনি 3টা পয়েন্ট দেওয়া থাকলে সেই তাদের যে সার্কেলটা যায় 3টা পয়েন্ট দিয়ে, সেই সার্কেলের ইকুয়েশন আপনি বের করতে পারবেন, ঠিক আছে। তো তাহলে আজকে আমার মনে হয় এতটুকুই থাক। আমরা নেক্সট পর্বে যে আরও যে 3টা পদ্ধতি আছে, যেমন হচ্ছে 2টা বিন্দু যদি ব্যাসের 2টা প্রান্ত বিন্দু হয় বা এন্ড পয়েন্ট অফ এ ডায়ামিটার হয়, ঠিক আছে, তাহলে ওইটা কি করে আমরা বের করব। তারপরে একটা সার্কেল এবং একটা স্ট্রেট লাইনের পয়েন্ট অফ ইন্টারসেকশন দেওয়া যাবে এবং থার্ড আর একটা পয়েন্ট দেওয়া থাকবে, অথবা 2টা সার্কেলের পয়েন্ট অফ ইন্টারসেকশন দেওয়া যাবে এবং থার্ড আর একটা পয়েন্ট দেওয়া থাকবে। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে স্ট্রেট লাইনের সার্কেলের ইকুয়েশন বের করব সেইগুলো নিয়ে বরং আমরা আর একটা লেকচারে আলোচনা করি, তাহলে ব্যাপারটা ভালো হবে। তো আজকের মতো আসসালামু আলাইকুম।